বন্ধুরা, আজকে আমরা ক্লাস নাম্বার 11 নিয়ে আলোচনা করব। মানে বুঝতে পারছো, এর আগে আমরা গুরুত্বপূর্ণ 10টি ক্লাস জিকের আলোচনা করে ফেলেছি। তোমরা যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, অবশ্যই সেগুলো প্রথমে দেখে নাও, তাহলে তোমাদের আজকের এই ক্লাসটা খুবই দেখতে ভালো লাগবে বা গুরুত্বপূর্ণ হবে। দেখো, জিকেতে আমাদের টার্গেট হচ্ছে তোমার 14 থেকে 15 নাম্বার। আমাদের জিকেতে এসএসসি জিডির জন্য টার্গেট। জিকেতে 15 থেকে 20 তোলাটা কোনো ব্যাপারই না, সরি, 14 থেকে 15 তোলা কোনো ব্যাপারই না। কিন্তু এই 14 থেকে আমাকে 15 তুলতে গেলে একটু সিরিয়াস ক্যান্ডিডেট হতে হবে। প্রত্যেকটা ভিডিওকে খুব ভালোভাবে দেখতে হবে। এখানে কোশ্চেনগুলো যেভাবে অ্যানালাইসিস করা আছে সেইগুলোকে ভালো করে তোমাকে রিচ আউট করতে হবে, ভালো করে সেগুলো ডিটেলিংয়ে পৌঁছাতে হবে, বেশি বেশি করে মক টেস্ট দিতে হবে। তবেই তুমি 14 থেকে 15 স্কোর করতে পারবে জিকে থেকে। দেখো, আজকে আমরা যে সেটটা নিয়েছি, এটা পরীক্ষা হয়েছিল 1-3-2024 সালে, এবং এটা টাইমিং ছিল বেলা 2:30 থেকে 3:30 পর্যন্ত। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জন্য, সেটা হচ্ছে তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন না করেছো, তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে দাও। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার জন্য তোমাকে লিখতে হবে, টেলিগ্রামে গিয়ে অগ্নিবীণা 7 লিখে সার্চ করতে হবে, তাহলেই তুমি আমাদের টেলিগ্রামে চ্যানেলটা পেয়ে যাবে। আরও বিস্তারিত তথ্য জানার জন্য বা ইনফরমেশন জানার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন করতে পারো বা আমাদের গ্রুপেও জয়েন করতে পারো। চলো তাহলে দেখছি আজকের প্রথম কোয়েশ্চেনটা আমাদের কি বলেছে। আজকের প্রথম কোয়েশ্চেন হচ্ছে আমাদের, এক সেকেন্ড, হচ্ছে যে ভারতে লৌহ যুগের সাথে সম্পর্কিত, যা 1500 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত, মানে বিসির কথা বলা হচ্ছে, স্থায়ী হয়েছিল কোন যুগ বা কোন সময়ের কথা বলা হচ্ছে, কোন যুগ। আমাকে অপশন দিয়েছে, অপশন এতে বলছে মুঘল, অপশন বিতে বলছে বৈদিক, অপশন সিতে বলছে মৌর্য, অপশন ডিতে বলছে ব্রিটিশ। এবার দেখো, তুমি একটু ভালো করে এখানে বোঝার চেষ্টা করো। আমাদের মুঘলের কথা আমি পরে আসছি, তার আগে দেখো তুমি বৈদিক। বৈদিকের পিরিয়ড কী ছিল? বৈদিকের কালটাকে আমরা প্রথমত দুটো ভাগে ভাগ করছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের 1500 থেকে তোমার 1000 বিসি, মানে বিফোর ক্রাইস্টের কথা বলা হচ্ছে। আর একটা হচ্ছে আমাদের 1000 থেকে 600 বিসি। তাহলে এই দুটো ভাগে আমরা টেনিয়রটাকে ভাগ করছি। এবার তোমাকে যদি বৈদিক বলে, তখন কি করবে তুমি? তখন বলবে যে 1500 থেকে 600 বিসি পর্যন্ত হচ্ছে আমাদের বৈদিক পিরিয়ড। মৌর্য, দেখো মৌর্য হচ্ছে তোমার, মৌর্যর পিরিয়ড হচ্ছে 324 থেকে 185 বিসি। ব্রিটিশের পিরিয়ড কত? ব্রিটিশরা প্রথমবারে এসেছিল তোমার 1599 সালে, গেছিল কত সালে? 1947 সালে। এটা তোমাকে নতুন করে বলার অপেক্ষা রাখে না। ব্রিটিশদের থেকে তুমি মনে রাখবে আর একটা জিনিস, প্রথম যারা মানে ইউরোপীয় লোক যারা এসেছিল, তারা হচ্ছে পর্তুগিজরা এসেছিল তোমার 1498 খ্রিস্টাব্দ, 1498 খ্রিস্টাব্দ, এবং গেছিলো কবে? 1961 সালে। মানে সব থেকে প্রথমে এসেছিল পর্তুগিজরা এবং সব থেকে শেষে গেছিলো পর্তুগিজরা। বেশ, তাহলে দেখো এইখানে থেকে বুঝতেই পারছো এটার উত্তর কি হয়ে যাবে। এটার উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি। বৈদিক আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বৈদিক আমাদের যে বৈদিক পিরিয়ড, মানে লৌহ যুগের সময় কোন পিরিয়ড ছিল? বৈদিক। এখানে দেখো অপশান অনুযায়ী মুঘল তো কোনোভাবেই হবে না এবং ব্রিটিশও কোনোভাবেই হবে না। আমাদের দুটো অপশানের মধ্যে একটু কনফিউজ ছিল, সেটা হচ্ছে অপশান বি এবং সি। তো আমাদের কাছে আমরা দেখো এই সালটার মধ্যেও অনেকটা ডিফারেন্স। এখানে বৈদিক পিরিয়ড হচ্ছে 600 বিসিতে শেষ হচ্ছে এবং 324 তোমার মৌর্য স্টার্ট হচ্ছে। তার মানে অনেকটাই এদের সময় রয়েছে, গ্যাপ রয়েছে। তাহলে তুমি দেখতে পাচ্ছ এখানে বৈদিক সঠিক উত্তর হয়ে যাবে। আবার আর একটা জিনিস বোঝার চেষ্টা করো, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য, এবং পরবর্তীকালে বিন্দুসার, তারপরে হচ্ছে অশোক, এবং এর পরে আরও মৌর্যর পরে, মানে চন্দ্রগুপ্ত মৌর্যর সাথে দ্বিতীয় চন্দ্রগুপ্তের অনেকে কনফিউজ লাগিয়ে দেয়। দ্বিতীয় চন্দ্রগুপ্ত আর চন্দ্রগুপ্ত মৌর্যের মধ্যে 500 বছরের গ্যাপ, মোটামুটি 500 বছরের গ্যাপ। চলো তাহলে আজকে দেখি এবার আমাদের পরবর্তী কোশ্চেন একটা স্পোর্টস থেকে দিয়েছে। স্পোর্টসে আমাকে বলছে যে ব্যাডমিন্টনে একটি ফার্স্ট
এবং লো শট যা নেটের উপর দিয়ে অনুভূমিকভাবে উড়ে যায় তাকে কি শট বলে? দেখো, এর আগে পর্যন্ত আমাদের জিডি যখন কোশ্চেন করতো না, তখন কিন্তু জাস্ট জিজ্ঞেস করতো যে অমুক টার্মটা কিসের সাথে যুক্ত। এখন কিন্তু কোশ্চেনের পুরো প্যাটার্ন আলাদা। এখন দেখো, কোশ্চেনে তোমাকে একটা শট বলে দিচ্ছে যে এই শটটা এরকম, মানে তুমি যদি এই খেলাটার সাথে যুক্ত না থাকো বা পড়াটা তুমি যদি একটু ডিটেলিং না করো, তাহলে কিন্তু উত্তরটা করে আসতে পারবে না। তো আমি এই সবকটা শট সম্বন্ধেই তোমাদের একটু বলে দেবো যে ব্যাডমিন্টনে কী কী শট হয়। প্রথম হচ্ছে একটা হাই সার্ভ, যাকে বলে হাই সার্ভ বলতে পারো, বা তুমি উচ্চ সার্ভ বলতে পারো, একই কথা। এখানে সার্ভ না দেয়নি, হাই সার্ভ। তো আমি একটু লিখে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে বুঝতে। হাই সার্ভ, হাই সার্ভ। হাই সার্ভটা কীরকম? হাই সার্ভ হচ্ছে শাটল, যেটা শাটল বলতে গেলে এই যে স্পোর্টসের এই যে কক বলে, অনেকে অনেকে শাটল বলে, বা তুমি বলও বলতে পারো, বল যদিও বলাটা ট্রাম ভুল কথা। তো শাটলটাকে উঁচু এবং গভীরে পাঠানোর, মানে উঁচুতে এবং একটু ডেপথে পাঠানো, মানে এমনভাবে মারবো যাতে হাই সার্ভ যেমনভাবে হবে, মানে বলটা অনেকটা উঁচুতে যাবে এবং দূরে যাবে, সেটাকে বলা হচ্ছে। নেক্সট হচ্ছে ড্রপ সার্ভ। ড্রপ সার্ভ, এই যে ড্রপ, অপশন ডিতে আমাকে যেটা বলেছে ড্রপ সার্ভ। ড্রপ সার্ভটা কী হচ্ছে? ড্রপ সার্ভটা হচ্ছে তোমার নেটের কাছে দ্রুত, মানে খুব ফাস্টলিভাবে এবং সমতল শট, মানে একদম কাছাকাছি নেট বরাবর খেলা হয়, একদম নেটের বরাবর খেলা হবে, নেটের কাছাকাছি, সেটাকে বলছে ড্রপ শট। বেশ, তারপরে আছে আমাদের স্ম্যাশ। স্ম্যাশটা আগের সেটে ছিল, আগের সেটে তোমরা করেছো স্ম্যাশ শট। স্ম্যাশ শট হচ্ছে মানে তোমাকে এমন, মানে ধরে নাও বলটাকে একটু, মানে এই স্যাটেলটাকে একটু উঁচু করে রাখা হলো, এইরকম পজিশন করে একটা উঁচু করে রাখা হলো, যেমনটা তোমরা দেখেছো, কী বলে, ভলি, ভলি এরকম আছে। তো এখানে একটা টাইমিং পাচ্ছে বা রুম পাচ্ছে, তখন এ কী করবে, খুব জোরে এখানকে আঘাত করবে বলটাকে বা শাটলটাকে, যাতে এখানে একদম কাছাকাছিভাবে পড়ে, যেটাকে চাপ শট অনেকে বলে থাকে। তাহলে সেইটাকেই বলছে স্ম্যাশ শট, বা শক্ত হাত দিয়ে বা মানে খুব প্রচণ্ড শক্তি দিয়ে পাওয়ার লাগিয়ে একদম নিচের দিকে মারা, মানে একদম উঁচু থেকে হাই জাম্প করে একদম যাতে নিচের দিকে বলটা পড়বে বা নিচের দিকে স্যাটেলটা পড়বে, সেইটাকেই বলছে তোমার কী শট, স্ম্যাশ শট। এখানে অপশানে দেয়নি স্ম্যাশ, স্ম্যাশ অপশানে দেয়নি, কিন্তু আগে সেটা ছিল আমাদের স্ম্যাশ। নেক্সট হচ্ছে ড্রাইভ। এই যে আমাদের আজকের প্রশ্নের উত্তর হচ্ছে ড্রাইভই উত্তর। তো ড্রাইভটা হচ্ছে কি? ড্রাইভটা হচ্ছে তোমার যে দ্রুত ও সমতল নেট বরাবর খেলা, মানে একদম নেটের কাছাকাছি। এই যে লো, মানে একটি ফার্স্ট এবং লো শট, মানে লো শট বলতে গেলে একদম নেটের কাছে জাস্ট হালকা করে ঠেকিয়ে দেওয়া, সেই শটটাকে বলছে তোমার ড্রাইভ। মানে বলটা তোমার নেটের কাছে, তুমি এমনভাবে বলটা পেলে হালকা করে, যে এখানে হালকা করে টাচ করে দিলে একদম নেটের কাছে গিয়ে পড়লো। এবার সেই সামনে যে প্লেয়ার আছে সে হয়তো অনেকটা দূরে আছে, তাহলে এই নেটের শটটা খেলতে পারবে না, এই শটটাকে বলছে ড্রাইভ শট। তাহলে মনে থাকবে এটাকে বলছে আমাদের ড্রাইভ শট। আর একটা হচ্ছে নেট শট, মানে নেটের কাছে সূক্ষ্ম শট খেলা হয়, যেখানে মানে একদম সূক্ষ্মভাবে খেলা হয়, সেইটাকে বলা হচ্ছে তোমার নেট শট। নেটের একদম কাছে, মানে ড্রাইভ আর নেট একদম কাছাকাছি শট। বেশ, তারপর হচ্ছে ক্রস কোর্ট শট। যেটা ক্রস কোর্ট হচ্ছে কোনটা? ক্রস কোর্ট হচ্ছে তোমার, ধরে নাও তুমি মাঠের এই প্রান্তে আছো, তোমাকে এই প্রান্তে মানে একদম ক্রসভাবে খেলা হলো, আবার এই প্রান্ত থেকে এই প্রান্তে ক্রসে খেলা হলো। ক্রসে বলতে গেলে মানে যেদিকে গ্যাপ থাকবে সেদিকে খেলবে, তাহলে সেইটাকে বলছে ক্রস শট। আশা করছি পুরো জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। পরবর্তী কোশ্চেন দেখব। পরবর্তী কোশ্চেন আমাদেরকে বলছে যে মাথো নাগারং নিম্নলিখিত কোন রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে যুক্ত? আমাকে বলছে মাথো নাগারং। দেখো, মাথো নাগারং হচ্ছে তিব্বতের সাথে যুক্ত। তিব্বত, বা তুমি এখানে তিব্বত তো আমাদের অপশান নেই, ঠিক আছে? তো এখানে তোমাদের হয়ে যাবে লাদাখ, আমাদের সঠিক উত্তর হয়ে যাবে লাদাখ। লাদাখ তুমি জানো এখন ইউটি, চণ্ডীগড়ও একটা ইউটি, এগুলো হচ্ছে স্টেট, এগুলো নাগাল্যান্ড, সিকিম এটা স্টেট। সিকিম আগে একটা দেশ ছিল, 1975 আমাদের সিকিম আমাদের সাথে যোগ দিয়েছে, ঠিক আছে? তাহলে মনে থাকবে মাথো নাগারং কোথায় অবস্থিত বা কিসের সাথে যুক্ত, সেটা হচ্ছে আমাদের লাদাখ, লাদাখের সাথে যুক্ত। পরবর্তী দিয়েছে যে নিম্নলিখিত কোন স্টেডিয়ামটি হকি ম্যাচের জন্য একটি প্রধান
বিখ্যাত স্টেডিয়াম। দেখো ভারতবর্ষে রিসেন্টলি তো হকি ওয়ার্ল্ড কাপ হয়ে গেল, তো হকির জন্য বেশ কিছু স্টেডিয়াম ছিল, তার মধ্যে এই কলিঙ্গ স্টেডিয়ামটা খুব একটা পুরনো স্টেডিয়াম নয়, একদম নতুন স্টেডিয়াম বলতে পারো। তো এটা তুমি উড়িষ্যাতে অবস্থিত, কলিঙ্গ মানে বুঝতেই পারছো এটা অবশ্যই উড়িষ্যা হবে। বেশ, আর এটা কলিঙ্গ স্টেডিয়াম মানে উড়িষ্যা, তাহলে আপাতত আমাদের উত্তর এটাই, অপশন অপশন ডি। দেখো বেশ, তারপর দেখো চিদম্বরম স্টেডিয়াম, এটাও ক্রিকেটের স্টেডিয়াম। চিন্নাস্বামী স্টেডিয়াম, এটাও ক্রিকেটের স্টেডিয়াম। তারপর তো ওয়াংখেড়ে স্টেডিয়াম, ওয়াংখেড়ে স্টেডিয়াম এটা মুম্বাই, যেটা 2011 সালের যে আমাদের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়েছিল তার ফাইনালটা ওয়াংখেড়ে স্টেডিয়াম হয়েছিল। চিন্নাস্বামী স্টেডিয়াম সম্ভবত ব্যাঙ্গালোরকে বলা হচ্ছে চিন্নাস্বামী স্টেডিয়াম। বেশ, আরও কিছু আমাদের গুরুত্বপূর্ণ স্টেডিয়াম আছে, আমরা 1 মিনিটের জন্য রিভিশন। যে ইডেন গার্ডেন হচ্ছে কলকাতায়, গ্রিন পার্ক হচ্ছে কানপুর, কিষান স্টেডিয়াম হচ্ছে জামশেদপুর, ন্যাশনাল স্টেডিয়াম হচ্ছে মুম্বাই, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কলকাতা, এটা প্রত্যেকেই জানো, রঞ্জি স্টেডিয়াম কলকাতা, শিবাজি হকি স্টেডিয়াম যেটা আমি তোমাদেরকে একটু আগে বললাম, শিবাজি এখন নামটা চেঞ্জ হয়ে গেছে, এটা হয়ে গেছে মেজর ধ্যানচাঁদ হকি স্টেডিয়াম, এটাও তোমার নিউ দিল্লিতে অবস্থিত, তাহলে এটা মাথায় রাখতে হবে। আর একটা কলিঙ্গ স্টেডিয়াম যেটা হচ্ছে আমার উড়িষ্যাতে অবস্থিত, এটাও হকির স্টেডিয়াম। ওয়াংখেড়ে স্টেডিয়াম সেটা বললাম, ওয়াংখেড়ে হচ্ছে মুম্বাই অবস্থিত। বেশ, তারপর হচ্ছে যাদবেন্দ্র স্টেডিয়াম পাটিয়ালা, তারপর হচ্ছে তোমার বরবাটি, সেটা হচ্ছে তোমার কটক, নরেন্দ্র মোদী স্টেডিয়াম রিসেন্ট হয়েছে সেটা হচ্ছে আহমেদাবাদ, চিপক স্টেডিয়াম বা নেহেরু স্টেডিয়াম চেন্নাই, বিবেকানন্দ যুব ভারতী বা বিবেকানন্দ তোমার যুব স্টেডিয়াম সেটা হচ্ছে কলকাতা সল্টলেক সেক্টর 5-এ অবস্থিত। খুবই বড় স্টেডিয়াম, তোমরা অবশ্যই একবার সময় পেলে যেও। পরবর্তী কোশ্চেন হচ্ছে আমাদের জনসংখ্যা থেকে একটা কোশ্চেন, আবারও সেন্সাস থেকে বারবার আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সেন্সাস থেকে কোশ্চেন দিচ্ছে। বলছে যে একটি বিস্তীর্ণ ভূমি এবং সংকীর্ণ শীর্ষ সহ, সংকীর্ণ শীর্ষ একটি বিস্তীর্ণ ভূমি, দেখো কোশ্চেনটাকে একটু বোঝার চেষ্টা করো। আমি এটার জন্য একটা ম্যাপ প্রোভাইড করেছি যাতে তোমাদের কোয়েশ্চেনটা বুঝতে খুব সুবিধা হয়। একটি বিস্তীর্ণ ভূমি এবং সংকীর্ণ শীর্ষ, সংকীর্ণ মানে মাথাটা সরু আর এর বিস্তৃতটা অনেকটা লম্বা, এটা বলতে চাইছে। এই বিস্তীর্ণ ভূমি যেটা সেটা অনেকটা চওড়া। এটা বলছে ভারতের জনসংখ্যা পিরামিড, যেটা কিনা ভারতের জনসংখ্যা পিরামিড, হ্যাঁ ভারতের জনসংখ্যা পিরামিড মানে ভারতের এই যে আমাদের লোয়ার পপুলেশন রয়েছে, মানে যাদের বয়স হচ্ছে 0 থেকে 6 বছর, 0 থেকে 4 বছর, এই পপুলেশনটা অনেকটাই বেশি, এবং একটা দিক মেলকে এনশিওর করছে আর একটা দিক ফিমেল, মানে একটা দিক পুরুষকে একটা মহিলাদেরকে এনশিওর করছে। বেশ, এবার বলা হচ্ছে যে এটা কোন ধরনের জনসংখ্যার কাঠামোকে নির্দেশ করে, এটা কী টাইপের জনসংখ্যার নির্দেশ করছে, স্থায়ী, স্থিতিশীল, সম্প্রসারিত না সংকুচিত। এটা বলার অপেক্ষা রাখে না, এটা হচ্ছে তোমার অপশান সি সম্প্রসারিত, মানে হিউজ লেভেলের জনসংখ্যার আমাদের বিস্তারিত রয়েছে। এবার তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো, দেখো আমাদের পপুলেশনের তাহলে মানে এই 0 থেকে যে আমাদের মানে কী বলবো 30 বছর বা 34 বছর বা 40 বছরের পপুলেশনটাই হচ্ছে ম্যাক্সিমাম পপুলেশন, ম্যাক্সিমাম পপুলেশন এই 30 থেকে 40-এর মধ্যেই। তার আপের পপুলেশনটা লোক সংখ্যা আমাদের খুবই কম, মানে ইয়াং জেনারেশন পপুলেশন আমরা একদম শীর্ষে আছি। এবার যখনই আমাদের 40-এর পরে যাচ্ছে সেই মানে পপুলেশন কিন্তু জীবিত থাকছে না, তারা ম্যাক্সিমামই মারা যাচ্ছে। তার মানে আমাদের বুঝতে পারছো ভারতের হেলথ কন্ডিশন কিন্তু খুবই খারাপ, যেখানে বিশ্বের অন্যান্য দেশ জাপান বা তুমি বলো ইউরোপের দেশগুলো, সেখানে কিন্তু যে আমাদের এভারেজ যে লাইফ মানে জীবিত থাকা মানে যেটাকে বলা হয় গড় বয়সকাল বা গড় যে আয়ুষ্কাল, সরি বয়সকাল নয় আয়ুষ্কাল, সেইটা কিন্তু ভারতের খুবই কম, যেটা হচ্ছে গড়ে 68.8, 68.8, মানে বুঝতে পারছো ভারতে একটা মানুষ গড়ে 68 বছর বাঁচে, যেখানে জাপানে এই লাইফ এক্সপেক্টেন্সি হচ্ছে 80, মানে গড়ে ওখানে 80, তারপরে তোমার ইউরোপের দেশগুলো 82, 83, 85 পর্যন্ত বছর গড়ে গড়ে বেঁচে থাকে, গড়ে গড় গড় আয়ুষ্কাল, সেখানে ভারতে 68.8। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটা অবশ্যই মাথায় রাখবে। পরবর্তী কোশ্চেন আবারও সবুজ বিপ্লব থেকে দিয়েছে। সবুজ বিপ্লব থেকে কোশ্চেনটা হচ্ছে, বলছে ভারতের সবুজ বিপ্লব সম্পর্কে নিম্নলিখিত বিবরণটি বা নিম্নলিখিত সম্পর্কটি পড়ুন। বলছে ভারতের সবুজ বিপ্লব হলো মূলত গম বিপ্লব। কারণ কারণ কি দিচ্ছে, কারণ বলছে 1967 থেকে 68 এবং 2003 থেকে 2000 সালের মধ্যে গমের উৎপাদন 3 গুণের বৃদ্ধি হয়েছে।
গমের উৎপাদন প্রায় 3 গুণ বৃদ্ধি হয়েছে, এবং যখন সামগ্রিক শস্য উৎপাদন বৃদ্ধি হয়েছে মাত্র 2 গুণ। মানে শুধুমাত্র মানে ওভারঅল যে ফসল হয়েছিল সেইটা মাত্র 2 গুণ বেড়েছে, আর গম বেড়েছে 3 গুণ। বেশ, এর ফলে এটা 1 নম্বর স্টেটমেন্ট গেল। 2 নম্বর স্টেটমেন্ট বলছে এর ফলে 1978 থেকে 1978 সালের 131 মিলিয়ন টন শস্য উৎপাদিত হয়েছিল এবং ভারতকে বিশ্বের বৃহত্তম কৃষি উৎপাদনকারী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। দেখো এখানে দুটো স্টেটমেন্টই কিন্তু একদম সঠিক বলেছে। কোনো স্টেটমেন্টে ভারত যেটা বলেছে এখানে গম আমি আগেও বলেছি যে মানে আমাদের এই সবুজ বিপ্লব যেটা হয়েছিল 1967-এ, সেটা গম, জব, বার্লি এদেরকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল। সেখানে তোমার ধানও ছিল, বাকি ফসলের উপর খুব একটা গুরুত্ব দেওয়া হয়নি, এবং যেটা পাঞ্জাব, হরিয়ানা এইসব রাজ্যগুলো, উত্তরপ্রদেশ এগুলো রাজ্যগুলোই কে কেন্দ্র করে হয়েছিল। পশ্চিমবঙ্গে প্রভাব সেইভাবে পড়েনি, বা সাউথের স্টেটগুলোকে সেইভাবে প্রভাব পড়েনি। আবার হচ্ছে তোমাদের বারবার দুটো নাম সেটা মনে রাখতে হবে। একটা হচ্ছে যেমন ধরো ভার্গিস কুরিয়েন, যদিও ভার্গিস কুরিয়েন এখানের সাথে রিলেট করছে না। ভার্গিস কুরিয়েন হচ্ছে শ্বেত বিপ্লবের সাথে, আর MS স্বামীনাথন হচ্ছে সবুজ বিপ্লবের জনক। বেশ, আর নরম্যান বোরলগ হচ্ছে, তো নরম্যান বোরলগ কিসের? বিশ্বের জন্য সবুজ বিপ্লবের জনক। বেশ, তাহলে এখানে আমাদের সঠিক উত্তর কী হয়ে যাবে? অপশন এ এবং বি আমাদের দুটোই সঠিক উত্তর হয়ে যাবে। দেখবো পরবর্তী কোশ্চেন, যে লক্ষ্যবস্তুর এক্স রিং। এক্স রিং বলতে মানে এক্স রিং হলো বাইরে থেকে ভেতরের দিকে কটা রিং। মানে এখানে যে আর্চারিতে রিং থাকে, সে মানে আর্চারি বলতে গেলে বা তীরন্দাজি এইরকম করে একটা রিং থাকে গোল, ঠিক আছে? তো জাস্ট আমি আরেকবার তোমাদেরকে দেখাই। এই রকম একটা রিং আছে, এর ভেতরে আরেকটা রিং, ঠিক আছে? তার ভেতরে আরেকটা রিং, তার ভেতরে আরেকটা রিং, এইরকম করে বলছে কতগুলো রিং থাকে সেটা জানতে চেয়েছে, ঠিক আছে? আর্চারিতে এরকম করে কতগুলো রিং থাকে, মানে তুমি তীরন্দাজি করছো, তুমি আর্চারি খেলছো, তাহলে কি করতে হবে তোমাকে? এরকম করে মানে তীর ধনুক নিয়ে তোমাকে এখানে তীর মারতে হবে, একদম মিডিলটাকে তোমাকে হিট করতে হবে। এবার এই যে মিডিলটাতে হিট করবে, তা আমাকে কোয়েশ্চেন হচ্ছে এই আর্চারিতে তোমার কতগুলো এরকম বক্স থাকে বা গোল থাকে, গোলটা কতগুলো থাকে। দেখো তোমাকে কোশ্চেনটা তুমি যদি সামান্য বুদ্ধি লাগাও, এক্স বলে দিয়েছে, রোমান অক্ষরে এক্স বলতে কটা? 10 বোঝানো হয়ে যায়। তাহলে এখানে অবশ্যই উত্তর কত হয়ে যাবে? অপশন বি, 10টা উত্তর হয়ে যাবে। এখানে তো বিরাট কিছু ট্যালেন্ট লাগানোর কিছু নেই, অত্যন্ত একটা সহজ প্রশ্ন ছিল, সহজ প্রশ্ন। তাহলে কী হয়ে যাবে? 10টা রিং ছিল। দেখব পরবর্তী কোশ্চেন। পরবর্তী কোশ্চেন ইতিহাস থেকে দিয়েছে, বলছে কোন নীতি বা আইনের সময়কালে 1919 সালে অমৃতসরে জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, যে আইন ব্রিটিশদের বিনা বিচারে ভারতীয়দের গ্রেপ্তার ও বন্দি করার অনুমতি দেয়, এটা কোন আইন ছিল? সাইমন কমিশনের আইন, রাওলাট আইন, মন্টেগু চেমথওয়ার্ডের সংস্কার আইন এবং ভারত শাসন আইন। দেখো আমি এই কোশ্চেনটা একটু আলোচনা করব যাতে এই কোশ্চেন সংক্রান্ত তোমাদের কোনো রকম কোনো ডাউট। আগে প্রথম জানতে হবে, দেখো এইখানে একটা আমি ম্যাসেকারের ছবি দিয়েছি, সেটা হচ্ছে এইটা হচ্ছে তোমার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, যেখানে আমাকে কোশ্চেনটা করেছে যে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড যে হয়েছিল সেটা কোন আইনের বেসিসে হয়েছিল, এই ঘটনাটা কী হয়েছিল জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, সেইটা আগে তোমাকে বুঝতে হবে। দেখো 1919 সালের 10ই এপ্রিল রাওলাট আইন, তাহলে অপশন আমাকে প্রথমে পেয়ে যাচ্ছি রাওলাট আইন। রাওলাট আইনের যে আইনের সাহায্যে 1919 সালে দুজনকে গ্রেপ্তার করা হয়। একজন হচ্ছে ডক্টর সত্যপাল চৌধুরী, আর একটা হচ্ছে ডক্টর সৈফুদ্দিন কিচলুকে গ্রেপ্তার করা হয়, এবং তাদের মুক্তির দাবিতে তাদের যে অনুগামী ছিল, যারা অনুগামী ছিলেন তারা কি করলেন, 1919 সালে 13ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগের কাছে অমৃতসরে একটা সভা অনুষ্ঠিত করলেন, এবং সেই সভায় অনুষ্ঠিত হলো, এবং এই সভায় কে ছিলেন? মাইকেল ও ডায়ার নির্দেশ দেয় যে তাদেরকে গুলি চালানোর আদেশ দেয়। মানে যেখানে নিরীহ ব্যক্তিরা ছিলেন, যেখানে ওনারা আলোচনা করছিলেন, হঠাৎ করে চারিদিকে গেট লক করে, এবং সেখানে কি করলো, মাইকেল ও ডায়ার তোমাদের গুলি চালানোর নির্দেশ দেয়। এইটাই হচ্ছে তোমার 13ই এপ্রিল 1919 সালের জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। এবং সামান্য একটা ছোট একটা মানে কুয়া ছিল, সে কুয়াতে অনেকেই ঢুকে যায় এবং শ্বাসরুদ্ধ হয়ে অনেকেই এমনিই মারা যায়, তাও যদিও অনেকে ঢুকতে পারেনি। এবং এই যে পরে
এই 18 এপ্রিল, মানে ঘটনাটা ঘটছে 13 এপ্রিল, 18 এপ্রিল কী হয়, এই রাওলাট আইন কিন্তু তোমার প্রত্যাহার করে নেওয়া হয়। জালিয়ানবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে, মনে রাখবে এখান থেকে এক্সট্রা ইনফরমেশন, 1919 সালে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু নাইট উপাধি ত্যাগ করেছিলেন। আর এই ঘটনার তদন্ত কমিশন গঠন করা হয়েছিল, যার নাম হচ্ছে হান্টার কমিশন। অপশানে দেয়নি হান্টার কমিশন সম্বন্ধে, যার প্রধান ছিলেন হান্টার। আবার জাতীয় কংগ্রেস থেকে যে কমিশন গঠন করা হয়েছিল তার চেয়ারম্যান ছিলেন মতিলাল নেহেরু। মানে এই জালিয়ানবাগের হত্যাকাণ্ডের বিরুদ্ধেও কংগ্রেস একটা কমিটি করেছিলেন। এবং নেহেরু কমিশনের অন্যান্য সদস্য ছিলেন চিত্তরঞ্জন দাস, যেটা হচ্ছে তোমার সিআর দাস বলি আমরা। বেশ, তারপর হচ্ছে ফজলুল হক, MR জয়া কর, আব্বাস তয়েবজি, মহাত্মা গান্ধী, এরা ছিলেন বাকি সদস্য। 1920 সালের 25শে মার্চ মতিলাল নেহেরুর নেতৃত্বাধীন কমিশন জালিয়ানবাগের হত্যাকাণ্ডের 1919 সালের 13 এপ্রিলের জন্য ব্রিটিশ সরকার দায়ী করেন এবং ডায়ারকে শাস্তিদানের সুপারিশও করেন। প্রসঙ্গত উল্লেখ করা যায়, মানে এই প্রসঙ্গে একটা কথাও জানিয়ে রাখি, উধাম সিং 1940 সালে, এবার দেখো ঘটনাটা ঘটলো কত সালে, 1940 সালে, মানে 20 বছর পর উধাম সিং লন্ডনে গিয়ে মাইকেল ও ডায়ারকে কিন্তু হত্যা করে আসেন। এইটাই হচ্ছে ভারতীয়দের জলবা। এবং জালিয়ানবাগের হত্যাকাণ্ড 1919 সালের 13 এপ্রিল সম্পর্কে গান্ধীজি তার ইয়াং ইন্ডিয়া পত্রিকায় লেখেন যে এই শয়তানের সরকারের সংশোধন অসম্ভব, একে শেষ করতেই হবে। গান্ধীজি এই কথাটা বলছেন। বাকি আমরা রাওলাট আইনটা কী ছিল এবার একটু জানবো। অপশন আমাদের বি, এটা সঠিক উত্তর গেল অপশন বি। রাওলাট আইনে কি বলছে? রাওলাট আইন হচ্ছে রাজদ্রোহিতা, সেডিশন এবং বৈপ্লবিক কার্যকারিতার প্রকৃতি ও প্রসার করা এবং বৈপ্লবিক আন্দোলন দমনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। মানে কোনো রকম কোনো ওয়ারেন্ট বা কিছু নেই, কোনো কিছু নেই, সরাসরি গুলি মারার অনুমতি, সরাসরি অ্যারেস্ট করার অনুমতি। ঠিক আছে। সেডিশন কমিটি 1917 সালে এর সভাপতি ছিলেন ইংল্যান্ডের বিচারপতি রাওলাট। ইনার নাম অনুসারেই যে কী করা হলো, রাওলাট কমিটি গঠন করা হয়েছিল 1919 সালে। 1918 সালে কমিটি তার প্রতিবেদন পেশ করে এবং 1919 সালের 21শে ফেব্রুয়ারি কমিটির সুপারিশগুলো আইনে পরিণত হয়। এই আইনই রাওলাট আইন বা কালা আইন নামে পরিচিত। 1919 সালে রাওলাট অ্যাক্ট ইজ দ্য এক্সটেনশন অফ ডিফেন্স অ্যাক্ট। এই আইনের প্রধান শর্ত ছিল কেবলমাত্র সন্দেহের বশ থাকলেই যে কোনো ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার ও অন্তরীণ করা যাবে। মানে কোনো রকম কোনো আইনের দরকার নেই, কোনো মানে তোমার কোনো তথ্যর দরকার নেই, কোনো ওয়ারেন্ট ইস্যু করার দরকার নেই বা কোনো ম্যাজিস্ট্রেটের কোনো পাওয়ার দরকার নেই, সন্দেহ হলো অ্যারেস্ট করে দাও। এইটাই ছিল রাওলাট আইন। বেশ, এবং আদালতে এর বিরুদ্ধে অ্যাপিলেও করা যাবে না, কোনো অ্যাপিল করার অধিকার নেই এবং আত্মপক্ষ সমর্থনও করা যাবে না। মানে তুমি যে নির্দোষ বা তোমাকে যে কিছু বলার অধিকার আছে সেই বলার অধিকারও তোমার থাকবে না। এবং সংবাদপত্রের কণ্ঠও স্তম্ভিত করা যায়, মানে সংবাদপত্রকেও যখন তখন অ্যারেস্ট করা যাবে এই আইনের বেসিসে। বেশ, এবার হচ্ছে হরতাল দিবসের বিপুল সাফল্য গান্ধীজিকে জাতীয় নেতা হিসাবে গড়ে তুলেছিল। বেশ, এরপর আমরা দেখব বাকি আইনগুলোর সম্বন্ধেও আমরা একটু জেনে নেব। দিয়েছে সাইমন কমিশন, আমরা একটু সাইমন কমিশন সম্বন্ধে জেনে নিই। তাহলে সাইমন কমিশন কে বা সাইমন কমিশন কী জিনিস আমরা জানব। দেখো, সাইমন কমিশনকে নিযুক্ত করা হয়েছিল 1927 সালে এবং ভারতে আসে 1928 সালে 3 ফেব্রুয়ারি। প্রতিবেদন পেশ করা হয় 1930 সালে। মন্টেগু চেমসফোর্ড 1919 সংস্কার আইনের পর্যালোচনায় করা ছিল মূল উদ্দেশ্য। অন্যান্য উদ্দেশ্য ছিল ভারতীয়দের প্রশাসনিক যোগ্যতার মূল্যায়ন করা এবং ভবিষ্যতের জন্য কতটুকু শাসন সংস্কার প্রয়োজন তা নির্ধারণ করা। লাহোরে কমিশন, সাইমন কমিশন বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন লালা রাজপথ রায় 1928 সালের 30শে ফেব্রুয়ারি এবং আইপি স্যান্ড্রাসের লাঠিচার্জের আঘাতে লালা রাজপথ রায় কিন্তু মানে গুরুতর আঘাত হয় এবং 1928 সালে 27শে নভেম্বর মারা যায়। সুখদেব, ভগৎ সিং, রাজগুরু, কীর্তি আজাদ আইপি স্যান্ড্রাসকে হত্যা করে দেয়, এই তাদের গুরু তোমার লালা রাজপথকে হত্যা করার জন্য, এবং যা লাহোর ষড়যন্ত্র 1929 সালে নামে পরিচিত। ঠিক আছে, তাহলে কে কে হত্যা করে? সুখদেব, ভগৎ সিং, তার হচ্ছে রাজগুরু এবং কীর্তি আজাদ।
বেশ। তারপর হচ্ছে উত্তরপ্রদেশে সাইমন কমিশন বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন জওহরলাল নেহরু এবং গোবিন্দ বল্লভ পন্ত। সাইমন কমিশন ভিত্তিতে 1935 সালে ভারতের যে আইন তৈরি হয় সেটা ভারত শাসন আইন 1935 সালের আইন নামে পরিচিত, যেটা ভারতবর্ষের পরবর্তীকালে আমরা যে সংবিধান হয় সেইটা কিন্তু সংবিধানের মূল ভিত্তিই ছিল ভারত শাসন আইন 1935 সাল। সাইমন কমিশনে কোনো ভারতীয় না থাকার জন্য কংগ্রেস ও মুসলিম লীগ একে বয়কট করেছিল। সাইমন কমিশনের সদস্য ছিল সাতজন: জন সাইমন, এডওয়ার্ড কাডোগান, ভার্নান হাডসন এবং জর্জ লেন ফক্স এবং ডোনাল্ড হার্ডওয়ার্ড এবং হ্যারি লেভিডসন। এটাই ছিল আমাদের তোমার সাইমন কমিশন। এরপরে আমরা বাকিগুলো দেখে নিচ্ছি। আমরা ভারত শাসন আইন সম্বন্ধে দেখলাম। এরপর আমরা দেখব আরেকটা পড়ে আছে আমাদের মন্টেগু চেমসফোর্ড সংস্কার, যেটা এই অপশন 3 নম্বরে দেওয়া আছে। মন্টেগু ঘোষণা হয়েছিল 1917 সালে। ভারত সচিব এডউইন মন্টেগু। মন্টেগু চেমসফোর্ড শাসন সংস্কার 1919 সালের কেন্দ্রীয় আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট মানে বাই ক্যামেরিয়াল মানে আমাদের যে দুকক্ষ বিশিষ্ট আইনসভা মানে একটা লোকসভা রাজ্যসভা সেটার কথা বলেছে। সংক্ষেপে আইনটিকে মন্টেফোর্ড সংস্কার বা মন্টেফোর্ড রিফর্মস বলা হয়। 1921 সালে এই আইনটি কার্যকর হয়। প্রথমে ডায়ার্কি সিস্টেম মানে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কথা বলা হয়েছিল। সারাবন্দি আন্দোলন বল্লভভাই প্যাটেল 1922, বরদলি সত্যাগ্রহ 1928 বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে হয়েছিল। ভূমি ও রাজস্ব না দেওয়ার নিয়ে প্রতিবাদ। সাফল্য লাভের পর তিনি সর্দার উপাধি পান। ঠিক আছে, তাহলে একটা কোশ্চেন আমরা পেয়েওছিলাম যে সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি কোথায় দেওয়া হয়েছিল, তোমরা মনে রাখবে 1928 সালের বরদলি সত্যাগ্রহের সময়। ব্রিটিশ সরকার রাজস্ব বৃদ্ধি স্থগিত রাখতে বাধ্য হন এবং বরদলি গুজরাটে অবস্থিত। খুবই ইম্পর্টেন্ট তথ্য, তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আসবো পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন হচ্ছে যে মৌলিক অধিকারগুলি সংবিধানের কোথায় রয়েছে। অনেকবার বলেছি এই কোশ্চেনটা নিয়ে আমি নতুন করে কিছু আলোচনা করব না। এটা হচ্ছে মৌলিক অধিকার রয়েছে আমাদের 3 নম্বর ভাগে রয়েছে। কত নম্বর ভাগে রয়েছে? 3 নম্বর ভাগে রয়েছে। তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও 1 এবং 2 নম্বর ভাগে কি রয়েছে আমাদের কনস্টিটিউশনের। ঠিক আছে, আসবো পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন কি বলেছে দেখো। আচ্ছা, এটাকে আবার রিপিট হয়ে গেল। পরবর্তী কোশ্চেন আমাদের কি বলেছে দেখো। সভাতে বা রাজ্যসভাতে কেন্দ্রশাসিত অঞ্চল ইউটিগুলির প্রতিনিধিরা কিভাবে নির্বাচিত হন। দেখো, রাজ্যসভাতে যে আমাদের রাজ্যসভার আগেই বলেছি তোমাকে, রাজ্যসভার আমাদের টেনিয়র হচ্ছে ক বছরের টেনিয়র রাজ্যসভাতে। কই রে বাবা, পেনটা কোথায়? রাজ্যসভার টেনিয়র হচ্ছে 6 বছর। 6 বছরের জন্য এখানে থাকে। রাজ্যসভার ম্যাক্সিমাম সিটস কত? 250টা। রাজ্যসভার মেম্বার হতে গেলে মিনিমাম বয়স কত? 30 বছর। এই কটা পয়েন্ট আমাকে ভালো করে মনে রাখতে হবে। বেশ, এবার কি বলছে, রাজ্যসভাতে যে ইউটির প্রতিনিধিরা মানে ইউটি বলতে গেলে এখানে কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলা হচ্ছে। ইউটির প্রতিনিধিরা কীভাবে নির্বাচিত হন। দেখো, রাজ্যসভাতে প্রথমত জেনে রাখো 2 বছর অন্তর অন্তর ভোট হয়। ক বছর অন্তর অন্তর? 2 বছর অন্তর অন্তর ভোট হয় রাজ্যসভাতে। এবার রাজ্যসভার যে ইলেকশনটা হয় সেটা কিন্তু আমরা কিন্তু ডাইরেক্ট ইলেকশন বলে না এটাকে বলা হয় তোমার ইনডাইরেক্ট ইলেকশন। কি বলা হয়? ইনডাইরেক্ট ইলেকশন। মানে এটা ডাইরেক্ট ভোট হয় না। মানে আমরা যে ভোটগুলো দিই আমরা সাধারণত 3টে টাইপের ভোট দিই। একটা হচ্ছে লোকসভার জন্য ভোট দিই, একটা হচ্ছে আমাদের লোকসভা, আর একটা ভোট হচ্ছে আমাদের বিধানসভার জন্য ভোট দিই, আর একটা আমরা দিচ্ছি লোকাল পঞ্চায়েত, লোকাল 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 ইয়ের জন্য, যেটা হচ্ছে পঞ্চায়েত বা পৌরসভার জন্য আমরা ভোট দিই। ঠিক আছে, মিউনিসিপ্যালিটির জন্য ভোট দিই। এই 3টে টাইপের কিন্তু ভোটই আমরা দিই। এরপরে দেখো, রাষ্ট্রপতির ইলেকশন হয়, উপরাষ্ট্রপতির ইলেকশন হয়, রাজ্যসভার ইলেকশন হয়, বিধান পরিষদের ইলেকশন হয়। এই সমস্ত ইলেকশনগুলোতে আমরা কিন্তু সাধারণ যারা পাবলিক রয়েছে ইনারা কিন্তু কেউই পার্টিসিপেট করি না। তাহলে কারা পার্টিসিপেট করে এগুলোতে পার্টিসিপেট করে হচ্ছে বাকি যারা মেম্বার রয়েছেন তিনারা পার্টিসিপেট করেন। এখানে আমার মানে লোকসভায় যে বাকি ইউটির যে মেম্বার রয়েছেন তিনারা কিভাবে নির্বাচিত হয় সেটা আমাদের কোশ্চেন হচ্ছে। প্রথম বলছে রাজ্য বিধানসভা। দেখো, রাজ্য বিধানসভার ইউটির যখন বলেছে তাহলে বিধানসভার বা রাজ্য বিধানসভার এখানে কোনো কিছু হবে না। অপশান বলছে সরাসরি নির্বাচন, এটা তো হবেই না। রাষ্ট্রপতির কাছ থেকে মনোনয়ন, এটাও হবে না।
তাহলে কি বলছে, তাহলে আমাদের পড়ে রইল একটাই, সেটা হচ্ছে নির্বাচনী সংস্থা বা নির্বাচক মণ্ডলী দ্বারা নির্বাচক যে একটা কমিটি গঠন করা থাকে, নির্বাচক কমিটি বা নির্বাচনী সংস্থা মানে নির্বাচন কমিশন বা নির্বাচক মণ্ডলীর কথা বলা হচ্ছে, তারা যে অ্যাসেম্বলি থাকে সেখান থেকে কিন্তু ইলেক্টেড হয়। তবে মনে রাখবে ইউটির মধ্যে আবার দুটো ইউটি আছে যেখানে কিন্তু বিধানসভা আছে। তার মধ্যে দুটো ইউটি কী কী, একটা হচ্ছে দিল্লি আর একটা হচ্ছে পন্ডিচেরি। এই দুটো কিন্তু ইয়েতে কিন্তু তোমার রয়েছে বিধানসভা। এখন আবার জয়েন করেছে কে কে, এদের মধ্যে হচ্ছে জম্মু কাশ্মীর, নতুন এখানেও কিন্তু বিধানসভা আছে জম্মু কাশ্মীর, এটা কিন্তু আগে স্টেট ছিল তোমরা প্রত্যেকে জানো। তারপরে লাদাখ আছে, তো এখানে কিন্তু তোমার বিধানসভা কিন্তু রয়েছে। মানে এই ক্ষেত্রে তোমার এই উত্তরটা কিন্তু সঠিক যায় না আমার হিসাব অনুযায়ী বলছে, ঠিক আছে। কারণ হচ্ছে যে এখানে তো বিধানসভা পার্টিসিপেট করছে, বিধানসভার যারা মেম্বার রয়েছেন মানে বিধানসভার যারা এমএলএরা রয়েছেন এনারা তো ভোট দেবেন এই যে যে সমস্ত মানে তোমার কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। কিন্তু তুমি অ্যাকর্ডিং টু অপশন যদি যেতে চাও তাহলে অবশ্যই অপশন বি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। গেলাম পরবর্তী কোশ্চেনে। বলছে কোন রাজ্য, তোমার কি জানতে চাইছে আমাদের, কোন রাজ্য অরুণোদয় 2.0 নামে দরিদ্র দূরীকরণ কর্মসূচি একটি উন্নততর সংস্কার চালু করেছে। দেখো এটা খুবই সহজ, এটা তোমরা একটু কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন, এটা হয়ে যাবে আমাদের অপশান ডি আসাম আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি। অপশান দিলে কী করেছে, অরুণোদয় প্রজেক্ট নিয়েছে আসাম। নেক্সট বলছে তোমার অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন বিল 2023 এর সাপেক্ষে কে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের বার্ষিক হিসাব নিরীক্ষা করে থাকেন। দেখো এই হিসাব নিরীক্ষার যত কাজ রয়েছে বেশিরভাগটাই চলে যাচ্ছে সিএজির কাছে বেশিরভাগ হিসাব নিরীক্ষার কাজ চলে যাচ্ছে। কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া সিএজির কাছে, এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাহলে সিএজি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। কোশ্চেন হচ্ছে যে লিঙ্গ অনুপাত কথাটি প্রতি কতজন পুরুষে মহিলার সংখ্যা বর্ণনা করে। দেখো এই কোশ্চেনটা নতুন করে বলার অপেক্ষা রাখে না, এটা বহুবার আলোচনা হয়েছে। দেখো যতক্ষণই লিঙ্গ অনুপাতের কথা বলা হয় দেখবে আমরা যেমন বলি যে ভারতের লিঙ্গ অনুপাত কত, মানে প্রতি 1000 পুরুষে, ভারতের কথা বলছি, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যায় দেখবে বলি আমরা 940 জন রয়েছে। 940 জন কত পুরুষে, 1000 পুরুষে। তাহলে এখানে লিঙ্গ অনুপাত বলতে কত প্রয়োজন হচ্ছে, অপশান ডি 1000। আসবো পরবর্তী কোশ্চেনে। বলছে ভারতে যে কোনো কেন্দ্রশাসিত অঞ্চল গঠন এবং বিলুপ্ত করতে পারেন যেগুলির ক্ষমতা রাজ্যগুলির চেয়ে অধিকতর, এটা কে করতে পারেন। এটা তোমার মানে দুটো রাজ্যকে ডিভাইডেশন করে দেওয়া বা ডিভাইডেশন বা দুটো রাজ্যকে মিলিয়ে একটা রাজ্য করে দেওয়া বা কোনো রাজ্যকে তোমার স্টেট থেকে ইউটি ডিক্লেয়ার করে দেওয়া, এটা সাধারণত আমাদের কেন্দ্রীয় সরকার করে। কিন্তু তোমার আলটিমেশন ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতির কাছে রয়েছে, ঠিক আছে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি এই উত্তরটা এই মুহূর্তে চলে যাব আমাদের অপশান সি এর সঙ্গে। কিন্তু তুমি যদি দেখো যে আলটিমেট ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতির কাছে রয়েছে, রাষ্ট্রপতি কিন্তু সেই ক্ষমতা প্রয়োগ করে না, কিন্তু আলটিমেট ক্ষমতা কিন্তু রাষ্ট্রপতির কাছেই রয়েছে। এবং এইটা আমাদের কনস্টিটিউশনে তুমি পেয়ে যাবে প্রথম যে ভাগ রয়েছে, প্রথম ভাগে রয়েছে। ওকে, ঠিক আছে। আসবো পরবর্তী প্রশ্নতে। বলছে ওস্তাদ বিন্দা খান কিসের সাথে যুক্ত। দেখো এইগুলো নিয়ে আমি বহু ভিডিও করেছি এবং বহু ডিটেলিং আলোচনা করেছি, এটা সম্বন্ধে আমি আর নতুন করে কিছু বলবো না। ওস্তাদ বিন্দা খান হচ্ছেন স্যারেঙ্গির সাথে যুক্ত। তোমরা দেখতে পাচ্ছ এই যন্ত্রটার যে কথা বলছি, এই যন্ত্রটা হচ্ছে আমাদের স্যারেঙ্গি। এই যন্ত্রটা কী যন্ত্র, স্যারেঙ্গি যন্ত্র। কোশ্চেনটা একটু এদিক ওদিক হয়ে গেল। তো এই যন্ত্রটা কী যন্ত্র, স্যারেঙ্গি, ঠিক আছে। তাহলে এটা কি উত্তর হয়ে যাবে, স্যারেঙ্গি। উস্তাদ বিন্দা খান কিসের সাথে যুক্ত, স্যারেঙ্গির সাথে যুক্ত। দেখব পরবর্তী কোশ্চেন বলছে নিম্নলিখিতের মধ্যে কে সত্রিয়া নৃত্যে অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার জিতেছেন। দেখো এখানে আমাদের বেশ কিছু অপশান দেওয়া রয়েছে। সঙ্গীত নাটক একাডেমির জন্য অক্ষম লক্ষ্মী দেবী, রাধা শ্রীধর, তারপর হচ্ছে মৌলিক সাহ এবং টকেশ্বর তোমার হাজারিকা
বরবায়ন। তা আমাদের এটা ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে সঙ্গীত নাটক একাডেমি, সেটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। অপশন সি, টকেশ্বর হাজারিকা বরবায়ন। ছবিতে তোমরা এনাকে দেখতেই পাচ্ছ সঙ্গীত নাটক একাডেমির জন্য। আসবো পরবর্তী ছাত্রীরা। এবার দেখো এই যে তুমি এখানে একটা জিনিস দেখো, অক্ষম লক্ষ্মী দেবী, রাধা শ্রীধর, মৌলিক সাহা, ইনারাও কিন্তু তোমার প্রত্যেকেই কিন্তু সঙ্গীত নাটক একাডেমি পেয়েছেন। কিন্তু আমাকে এখানে বলছে সত্রিয়া নৃত্যের জন্য, সত্রিয়া নৃত্য, এখানে একটু বানানটা ভুল আছে, এটা একটু দেখে নেবে। সত্রিয়া নৃত্যের কথা বলা হচ্ছে, তাহলে কী হয়ে যাবে তোমার টকেশ্বর হাজারিকা বরবায়ন। মানে এখানে তোমাকে কে কোন নাচের সাথে যুক্ত এটা জানতে চেয়েছে এই কোশ্চেনটা দিয়ে। সবুজ বিপ্লবের কোন পর্বে রাজ্যগুলিকে প্রাথমিকভাবে HYV বীজ ব্যবহারের উপকৃত হয়েছিল? HYV বীজ বলতে গেলে তোমার উন্নত ফলনশীল বীজের কথা বলা হচ্ছে। বেশ, এটা আমাদের তাহলে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু। পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর কথা বলা হচ্ছে। বেশ, তারপর পরবর্তী কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে বলছে বিবেচনা করতে। অপশান দেখো, এই স্টেটমেন্ট দেখো, যে গ্যাস বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রো সূত্র অনুসরণ করে তাকে একটি আদর্শ গ্যাস বলে। দেখো তাহলে আমাদের অবশ্যই অপশান এটা সঠিক। যে সমস্ত গ্যাসগুলো চার্লসের সূত্র, বয়েলের সূত্র এবং অ্যাভোগাড্রো সূত্র তাদেরকে কি বলে? আদর্শ গ্যাস বলে। তারপরে কি আছে? তারপর হচ্ছে গে লুকাসের সূত্র অনুসারে আয়তন স্থির থাকলে একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ ও তাপমাত্রার সমানুপাতিক হয় না। এই 2 নম্বরের স্টেটমেন্টটা সঠিক নয়। তারপর হচ্ছে সিলিকন পর্যায়ে শ্রেণী 14 এবং পর্যায় 3-এ অবস্থিত। হ্যাঁ, এটা একদমই ঠিক। তাহলে আমি পাচ্ছি কোন অপশানটা? অপশান, সরি আমার মনে হচ্ছে একটু ভুল হয়ে গেল এটা বলতে। ঠিক আছে, এটা যে আমাদের 2 নম্বরের স্টেটমেন্ট গে লুকাসের সূত্র অনুযায়ী আয়তন স্থির থাকলে একটি নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ ও তাপমাত্রা সমানুপাতিক হয়। হ্যাঁ, 2 নম্বরের স্টেটমেন্টটা সঠিক, 3 নম্বরের স্টেটমেন্টটাও সঠিক। তার মানে আমি কোনটা পাচ্ছি? অপশান সি, ABC তিনটেই সঠিক উত্তর। ABC তিনটেই সঠিক, তিনটেই সত্য। দেখো পরবর্তী কোশ্চেন বলছে দেশের অর্থনীতিতে সরকারি বাজেটের প্রাথমিক উদ্দেশ্য কী? বাজেট করার উদ্দেশ্য কী, এটা আমাকে জানতে চেয়েছেন। দেখো বাজেট আমরা যে ফ্যামিলিতেও করি, আমরা ফ্যামিলিতেও আলোচনা করি যে আমাদের এত টাকা খরচা হবে, এত টাকা এই পাশে খরচা করব, এই জিনিসের দাম বেড়ে গেছে তাহলে এই জিনিসটা কম নেব। ঠিক আছে, আমাদের পেঁয়াজ যদি আজকে ধরে নাও 30 টাকা 40 টাকা না হয়, যদি পেঁয়াজ 200 টাকা কেজি হয়, তাহলে কি পেঁয়াজ আমরা বেশি বেশি খাবো? একদমই খাবো না। তাহলে এইটাকে আমাকে বাজেট মেনে চলতে হবে। তাহলে বাজেটের যে ম্যাটারটা রয়েছে দেশের অর্থনীতিতে, সরকার কেন তৈরি করে? দক্ষতার সাথে সম্পদের বরাদ্দ করা। তুমি বলতে পারো একদমই এইটার বাইরে আর কিছু হতেই পারে না। অপশান এ, এটাই একদম সঠিক। দক্ষতার সাথে মানে তোমার যে অ্যাসেট রয়েছে, লাইবিলিটিস রয়েছে, সেগুলো দক্ষতার সাথে তুমি তোমার অ্যাসেটটাকে কীভাবে ইউজ করবে সেইটাই হচ্ছে বাজেটের মেন লক্ষ্য। আন্তর্জাতিক বাণিজ্যের প্রসার না, আন্তর্জাতিক বাণিজ্যের প্রসারের সঙ্গে বাজেটের কোনো সাথ নেই। হ্যাঁ, আন্তর্জাতিক বাণিজ্যের কী রিলেট রয়েছে সেই অনুযায়ী আমি আমার বাজেটটাকে কিছুটা ক্যালকুলেট করি যে এইভাবে আন্তর্জাতিক ফিল্ডে এই জিনিসের দাম বেশি, তাহলে এই জিনিসটা আমরা একটু ছাড় দিয়ে দেবো। আন্তর্জাতিক বাণিজ্যে আমি দেখা যাচ্ছে যে অমুক জিনিসের দাম বেশি, তা অথচ আমি সেটাতে বেশি ডিসকাউন্ট দিচ্ছি, সেটাতে তাহলে তো লস হয়ে যাবে। তাহলে সেই অনুযায়ী আমাকে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করা, না মুদ্রাস্ফীতির হার নির্ণয়ের সাথে বাজেটের সেইভাবে কোনো সাথ নেই। মোট দেশীয় উৎপাদন, জিডিপির কথা বলা হচ্ছে না, এটার সাথেও জিডিপির সাথে সাথ নেই বাজেটের ক্ষেত্রে। পরবর্তী কোশ্চেন এবং আজকের জন্য লাস্ট কোশ্চেন, সেটা বলছে, লাস্ট প্রশ্ন হচ্ছে যে 2023 সালের, এটাও কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড, সেপ্টেম্বরে জম্মু কাশ্মীরে বজ্রের বিরুদ্ধে বজ্র মানে এখানে বলা হচ্ছে মানে তোমার ডাস্টবিন টাইপের বিরুদ্ধে যুদ্ধের প্রতিনিধি হিসাবে কাকে মনোনীত করা হয়েছে? দেখো এটা সঠিক হয়ে যাচ্ছে বানা সিংকে এখানে নির্বাচিত করা হয়েছে। অপশান এ সঠিক উত্তর। ঠিক আছে, বজ্র পদার্থ যেটা বলা হচ্ছে, তাহলে কাকে নির্বাচিত হয়েছে? বানা সিংকে। আচ্ছা, আশা করছি বোঝা গেছে। যদি কিছু ইনফরমেশন জানার থাকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। পরবর্তী ভিডিও 2-1 দিনের মধ্যেই চলে